প্রবলেম সলভার অ্যাপ্রোচ নিয়ে প্রথমেই যে জিনিসটা বলবো সেটা হলো কি কি আছে, মানে আমরা অ্যাকচুয়ালি একটা প্রবলেমকে কিভাবে অ্যাপ্রোচ করব বা কিভাবে সলভ করার জন্য আগাবো, বিশেষ করে ইউনিভার্সিটি কম্পিটিশন এর মতো কম্পিটিশনে, সেটা নিয়ে আজকে কথাবার্তা বলবো। তো প্রথমে হলো অ্যাপ্রোচটা কি কি করব। যেমন সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হলো প্রবলেম সিলেক্ট করা। আমরা মোটামুটি জানি যে ইউনিভার্সিটি কম্পিটিশনে দুইটা প্রবলেম থাকে, প্রবলেম এ, প্রবলেম বি। তো দুইটা প্রবলেমই দেখা যায় যে একটা থাকে অ্যাস্ট্রোনমি থেকে, মানে অনেক সময় থাকে যে দুইটার ভিতরে মিনিমাম একটা অ্যাস্ট্রোনমি নিয়ে থাকে। তারপর মাঝে মাঝে দেখি প্রপার্টিজ অফ ম্যাটার থেকেও আসে, ঠিক আছে। তো ওই দিক থেকে আমাদের কিন্তু প্রবলেম সিলেক্ট করার ব্যাপারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে খুব কেয়ারফুলি প্রবলেম সিলেক্ট করতে হবে এবং হুট করে একটা প্রবলেম সিলেক্ট করে ফেলবো না। সাধারণত আমাদের কম্পিটিশন শুরু হয় সকাল 7টা থেকে, এবারও মনে হয় 7টা থেকে শুরু হবে। তো শুরু হওয়ার আমরা পর ভালো করে প্রবলেম দুইটাই পড়বো এবং দুইটা নিয়েই ঘাটাঘাটি করব কিছু সময়, ঠিক আছে। কিছু সময় আমরা দুইটা নিয়েই ঘাটাঘাটি করবো। এন্ড কিছু সময়টা কতক্ষণ? মিনিমাম 1 ঘন্টা। আমি বলবো মিনিমাম 1 ঘন্টা আমরা দুটা প্রবলেম নিয়ে ঘাটাঘাটি করবো। দুটো প্রবলেম, প্রবলেম এ, প্রবলেম বি। এবং ঘাটাঘাটি করার সময় আমরা কি কি দেখবো যে প্রত্যেকটা প্রবলেম নিয়ে, মানে প্রবলেম এ নিয়ে কয়টা রিসার্চ পেপার আছে, বা কি পরিমাণ ডেটা পাওয়া সম্ভব অনলাইনে, বা কি পরিমাণ ডেটা আমরা নিজেরা জেনারেট করতে পারবো, এগুলো নিয়ে। আর প্রবলেম 2তে দেখবো আমরা যে সেম জিনিস, যে কি কি রিসার্চ পেপার আছে, রিসার্চ পেপারগুলো কেমন অ্যাভেলেবল, এবং ডেটা অ্যাভেলেবল কিনা, এবং ওটা আমাদের আমাদের যে ফ্যাসিলিটি আছে, যেমন আমরা যে কম্পিউটার আছে বা মোবাইল ডিভাইস যেভাবে করি না কেন, সেগুলো দিয়ে অ্যাকচুয়ালি ক্যালকুলেশনগুলো করা যাবে কিনা। তারপর আমরা অ্যানালাইসিস করব যে অ্যাকচুয়ালি কোন প্রবলেমটা আমাদের সিচুয়েশনের জন্য, আমাদের টিমের জন্য সবচেয়ে বেশি সুইটেবল সেটা, ঠিক আছে। এখানে কিছু ব্যাপার আছে যে অনেকে মনে করে যে প্রবলেম এটা অনেকে বেশি সিলেক্ট করে, প্রবলেম বিটা তুলনামূলকভাবে কম সিলেক্ট করে, তাহলে আমরা যদি প্রবলেম বিতে যাই তাহলে হয়তো বা উইনার হওয়ার সম্ভাবনা বা মেডেল পাওয়ার সম্ভাবনা একটু বেশি হয়। কিন্তু একটা ইনফরমেশন একটু দিয়ে রাখি, ওয়েবসাইটের থেকে মোটামুটি আছে যে এখানে কিন্তু মেডেলগুলো বা যে প্লেসমেন্ট সিলেক্ট করা হয় সেটা কিন্তু অবশ্যই হয় হলো পার্টিসিপেশন এর পার্সেন্টেজ অনুযায়ী। যেমন 2%কে দেওয়া হয় হলো গোল্ড মেডেল, ঠিক আছে। তো 2% যে গোল্ড মেডেল, এই 2% কিন্তু হয় সিলেক্ট হবে এরকম যে পরিমাণ পার্টিসিপেট করবে তার উপরে। অর্থাৎ এ প্রবলেম সবাই পার্টিসিপেট করতেছে দেখে যে আমার পার্টিসিপেট না করে বি প্রবলেম করলাম যাতে করে কম্পিটিশন কম হলো, এরকম কিন্তু নাই, মানে এরকম কিন্তু সুযোগ নেই। এই প্রবলেমে যদি সবাই বেশি পার্টিসিপেট করে তাহলে এই প্রবলেম থেকে অ্যাকচুয়ালি মেডেল প্রাইস বা প্লেসমেন্ট যেটাই বলি কিনা সেটাও পরিমাণও বেশি হবে, যেহেতু পার্সেন্টেজ আকার আসে। তো ওইটা মাথায় না রেখে আমাদের বাকি যে বিষয়গুলো, যে আমাদের কি কি পেপার আছে, এনাফ পেপার আছে কিনা, পেপার না থাকলে অ্যাকচুয়ালি পড়ে ওইটা নিয়ে পেপার লেখা অ্যাকচুয়ালি ওইভাবে মানে কঠিন হয় আর কি তুলনামূলকভাবে, ঠিক আছে। তুলনামূলক কঠিন হয়। অনেক অনেক পেপার থাকলে তখন সহজে পেপারগুলো বোঝা যায় এবং সহজে হলো মানে তুলনামূলকভাবে রিসার্চ করাটা সহজ হয়। সেই জন্য পেপার, আবার অনেক সময় দেখা যায় যে ডেটা এক ধরনের ডেটা লাগবে এই কাজটা করার জন্য। যেমন অন্য ধরনের, যেমন অনেক সময় মেডিকেল ডাটা লিখতে পারে, অনেক সময় এই প্রপার্টিজ, যে ম্যাটেরিয়াল আছে ম্যাটেরিয়ালের ডেটা রাখতে পারে। তো এইগুলো অ্যাভেলেবল কিনা, এগুলোকে আমরা পেতে পারি কিনা, অ্যাকচুয়ালি সার্চ করলে সহজে পেতে পারি কিনা। দেখা গেলো আমি অনেক দূর আগালাম প্রবলেম নিয়ে, তারপর শেষ মুহূর্তে দেখা গেলো যে ওই ডেটা অ্যাভেলেবল না, বা ডেটা কিনতে হবে, টাকা নাই। এই ধরনের প্রবলেমে আমরা হতে পারি, পরে আমাদের মনে হতে তার চেয়ে তো এই মানে অন্য প্রবলেমটা করলেই ভালো ছিল। সেজন্য আগেই যদি একটু ঘাটাঘাটি করে আমরা সিলেক্ট করে নেই, মানে দেখি যে অ্যাকচুয়ালি এগুলো অ্যাভেলেবল কিনা বা এগুলো আমরা করতে পারবো কিনা, তাহলে সবচেয়ে ভালো হয় আর কি। ওকে, সেকেন্ড এটা আছে সার্চ ফর কিওয়ার্ডস। কিওয়ার্ডস বলতে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছি, যেমন মানে যখন আমরা প্রবলেম সিলেক্ট করবো তখন আমরা প্রবলেম সম্পর্কে খুব ভালোভাবে জানবো, এটা অনেক ইম্পর্টেন্ট, মানে ভালোভাবে বোঝা প্রবলেমটা অ্যাকচুয়ালি কি। তো উদাহরণ হিসেবে আমরা আমাদের প্রবলেমটা একটু কথা বলি। সেটা হলো আমাদের প্রবলেমটা ছিল হলো একটা গাছ থাকবে, লম্বা গাছ, এই যে এখানে চিত্রে মোটামুটি দেখা যাচ্ছে একটা গাছ, যে গাছটা হলো ইনফিনিটি পরিমাণ লম্বা। আমরা অবশ্যই ইনফিনিটি পরিমাণ আঁকিনি, কিন্তু যাই হোক ইনফিনিটি পরিমাণ লম্বা। এখন এই জায়গায় হলো আমাদের একটা গল্ফ বল আছে। গল্ফ বলটা ঠিক সরাসরি পিছনে হলো, সরাসরি সামনে হলো গাছটা। তো গাছটা হলো ইনফিনিট পরিমাণ লম্বা, এবং গল্ফ বলটার এবং এই যে ট্রি আছে তার ঠিক বরাবর হলো গ্রিন, যেখানে অ্যাকচুয়ালি বলটা ফেলতে হবে। তো আলটিমেটলি এই ধরনের সিচুয়েশনে আমাদের যেটা করতে হবে সেটা হলো এই গল্ফ বলটাকে ক্লাব দিয়ে হিট করে আমাকে এই গ্রিনের ভিতরে ফেলতে হবে।
এখন নর্মালি তো সরাসরি স্ট্রেট লাইন এটা হবে না, এবং এটা যেহেতু ট্রিটা ইনফিনিট লম্বা, তার মানে সরাসরি উপর দিয়েও ফেলা যাবে না। তার মানে কি, এটাকে 3 ডাইমেনশনাল একটা ট্রাজেক্টরির মাধ্যমে এইভাবে দিয়ে ফেলতে হবে। এখন এটা হলো প্রবলেম, এবং এই ক্ষেত্রে ক্লাব বল ইন্টারঅ্যাকশনটা করতে হবে। মানে প্রবলেমটা খুব বেশি স্পেসিফাই করে না। সাধারণত ইউপিসির প্রবলেমগুলোতে অনেক বেশি স্বাধীনতা থাকে, যে আমি ইচ্ছা করলে যে কোনো দিকে নিয়ে যেতে পারি, যতক্ষণ পর্যন্ত না আমাদের যে রিসার্চ পেপারটা সেটা এই প্রবলেম রিলেটেড হয়, এই সিচুয়েশন রিলেটেড হয়, ততক্ষণ পর্যন্ত। যেমন আমরা এখানে অ্যানালাইসিস করেছিলাম যে ক্লাব বল ইন্টারঅ্যাকশনটা, ঠিক আছে, অ্যানালাইসিস অন ক্লাব বল ইন্টারঅ্যাকশন, ঠিক আছে, যে ক্লাব বলে যে ফোর্সের যে ইন্টারঅ্যাকশনটা, মানে আমরা কোন অ্যাঙ্গেলে কত জোরে বা কত ফোর্সে হিট করলে এইটা এখানে আসবে, সেটা হলো আমরা দেখবো আর কি, দেখার চেষ্টা করেছি। তো এখন কথা হলো এই প্রবলেমটা আমরা কিভাবে অ্যাপ্রোচ করেছি। মানে শুরুতেই এই ধরনের জিনিস তো আমরা কখনো শুনি, মানে দেখিনি, অ্যাকচুয়ালি আমাদের জন্য নতুন ছিল, ঠিক আছে। তো এই তবে এর কাছাকাছি একটা ছিল যেটা আমরা দেখছি, সেটা হলো ফুটবল খেলায়। ফুটবল খেলায় 0 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে গোল করা হয়, বা ফুটবল খেলায় যখন আমরা দেখি যে বল হয়, বল অনেক সময় কার্ভ করে বাতাসের ভিতরে। তো এই সিচুয়েশনটা অনেকটা এরকম, যে আমাকে গল্ফ বলকেও গাছের চারপাশ দিয়ে কার্ভ করে পিছনে ফেলতে হবে, গাছের পাশ দিয়ে কার্ভ করে। এখন এটা অনেকটা ফুটবলের কার্ভের মতো লাগলো আমাদের কাছে। তো আমরা যেটা করলাম, যে ফুটবল যে কার্ভ হয় বা 0 ডিগ্রি অ্যাঙ্গেল গোল লিখে সার্চ দিলাম। তো আমরা ইউটিউবে কয়েকটা ভিডিও দেখলাম যে এরকম, হ্যাঁ আমরাও এরকমই চাচ্ছি, তার মানে ঠিক আছে। তারপর আমরা আবার সার্চ দিলাম যে এই যে 0 ডিগ্রি অ্যাঙ্গেল গোলের পিছনে সায়েন্সটা কি, সায়েন্স বিহাইন্ড 0 ডিগ্রি অ্যাঙ্গেল গোল। তো ওই সার্চ করে, আমরা গুগল সার্চ করে আমরা অ্যাকচুয়ালি একটা টার্ম পেলাম। এই টার্মটা হলো ম্যাগনাস ইফেক্ট। তো এই ম্যাগনাস ইফেক্টটাই হলো আমাদের মানে পরবর্তীতে অনেক হেল্প করেছে, কারণ আমরা পরবর্তীতে যে কোনো যখন রিসার্চ পেপার খুঁজছি বা করছি, তখন কিন্তু আমরা এই ম্যাগনাস ইফেক্ট যখন উল্লেখ করেছি, তখন দেখলাম আমরা অনেক ধরনের পেপার পেয়ে গেলাম, ঠিক আছে। এখন ম্যাগনাস ইফেক্টটা কি সেটা নিয়ে তো আলোচনা করে এখানে লাভ নেই, ঠিক আছে। তো মেইনলি হলো যে আমরা যখন একটা প্রবলেম অ্যাপ্রোচ করবো, তখন আমরা দেখবো যে এই প্রবলেমটা আমাদের বাস্তব লাইফের সাথে কিভাবে আমরা রিলেট করতে পারি, এবং তারপর যদি আমরা রিলেট যদি করতে পারি, মানে যদি আনফ্যামিলিয়ার হয়ে থাকে আর কি, সবসময় তো আনফ্যামিলিয়ার হয় না টার্মগুলা। যেমন এই প্রবলেমটা আমাদের কাছে আনফ্যামিলিয়ার ছিল, ঠিক আছে, কিন্তু আমরা কিছুক্ষণের মধ্যেই, মানে মোটামুটি আধা ঘন্টা বা 40 মিনিটের ভিতরেই আমরা মোটামুটি ম্যাগনাস ইফেক্ট পেয়ে গেছি, এবং তার রিলেটেড কিছু পেপারও পেয়ে গেছি। তো যখন এই পেপার পেয়ে গেছি, তখন এই পেপার গুলো দেখে বা তার ডেটা দেখে আমাদের কাছে মনে হয়েছে যে এই প্রবলেমটা সিলেক্ট করলে আমাদের জন্য ভালো হবে বাকি আরেকটা প্রবলেম থেকে। বাকি প্রবলেমটা মেবি ছিল হলো যে আমাদের একটা আছে, ওই প্ল্যানেট আছে, প্ল্যানেটে উল্কার বম্বার্ডমেন্ট করে সিচুয়েশনটা এমন করতে হবে যাতে করে ওইটা হিউম্যান হ্যাবিটেবল হয়, এই টাইপের আর কি, অনেকটা মানে একটা নির্দিষ্ট চাপের ভিতরে রাখতে হবে। তো এইখানে আমরা হিসাব করে দেখলাম যে এখানে আমাদেরকে অনেক ডেটা লাগবে, অনেক ধরনের, যে অ্যাকচুয়ালি হিউম্যান হ্যাবিটেবল হওয়ার জন্য কি কি লাগে, এই এনভায়রনমেন্টটা হয় কিনা। তো অনেক ডেটা লাগবে, সেই ডেটাগুলো আমরা হয়তোবা নাও পেতে পারি। সেজন্য আমরা ওইটা না গিয়ে আমরা এই প্রবলেমটা সলভ করার সিদ্ধান্ত নিয়েছিলাম, ঠিক আছে। এবং কিওয়ার্ডগুলো ম্যানেজ করেছি ম্যাগনাস ইফেক্ট। তারপর আমরা ওই ম্যাগনাস ইফেক্টের সাইন যখন করলাম, তখন আমরা অনেক ইনফরমেশন পেয়ে গেলাম, যে ড্রাগ ফোর্স, তারপর ম্যাগনাস কোএফিসিয়েন্ট, এগুলো অনেক ধরনের ইনফরমেশন আমরা পেয়ে গেছি, যেটা আমাদেরকে সাহায্য করেছে রিসার্চ পেপার খুঁজতে এবং প্রবলেমটা নিয়ে সামনে আগাতে। ওকে, এরপরে হলো যে রিসার্চ পেপার পড়তে হবে, প্রচুর প্রচুর রিসার্চ পেপার নামাতে হবে, প্রচুর রিসার্চ পেপার পড়তে হবে, ঠিক আছে। তো আমাদের মানে এখন তারপরে কাজটা কি, তারপরে কাজটা হলো যখন আমরা পেয়ে গেলাম অনেকগুলো রিসার্চ পেপার পেয়ে গেলাম বা অনেকগুলো কিওয়ার্ড পেয়ে গেলাম, প্রবলেম সিলেক্ট করে ফেললাম। তারপর প্রবলেম সিলেক্ট করার পর আর পিছনে তাকানোর কোনো সুযোগ নেই, মানে আমরা অ্যাকচুয়ালি যে প্রবলেমটা নিয়ে আগাবো সেই প্রবলেমটা নিয়েই আগাবো। কখনোই মানে কিছুক্ষণ পরে, মানে 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা বা 12 ঘন্টা পরে আমাদের যদি মনে হয় যে আগের প্রবলেমটা ভালো ছিল, আমরা শুরু করব না। সেজন্যই, কারণ শুরু করাটা আমরা অনেকটা সময় লস করে ফেলছি, আমরা অনেক সময় দিয়েছি এই প্রবলেমটায়, তার মানে এই প্রবলেমটা আগানো আমাদের জন্য সবচেয়ে ভালো। সেজন্য আমরা মানে পিছাবে না, মানে আমরা দ্বিধায় থাকবো না যে আমাদের প্রবলেম কি চেঞ্জ করা উচিত কিনা। একবার যখন সিলেক্ট করে ফেলবো, তখন সেটা সিলেক্ট করে ফেলবো, সেটা চেঞ্জ করার আর সুযোগ আমরা রাখবো না, ঠিক আছে, সেটাই ভালো। আরেকটা জিনিস বলে রাখি রিসার্চের ব্যাপারে, রিসার্চে স্যারও কিছুটা বলেছেন যে এখানে ভুল বলে কিছু নাই, রং ওয়ে বলে কিছু নাই।
আমি যদি একটা ওয়েতে আগায় দেখি যে আমরা একটা ডেড এন্ডে পৌঁছে গেছি, তাহলে সেটাও আমাদের একটা কাজ। আমরা বলতে পারবো যে এটা যাওয়ার পর এই ধরনের রেজাল্ট পেয়েছি, যেটা কিনা আমাদেরকে খুব বেশি মানে বাস্তবের সাথে খুব বেশি সামঞ্জস্যপূর্ণ রেজাল্ট দিতে পারে নাই। এটা বাকিদেরকে মানে রিসার্চ পেপার হিসেবে কেন গুরুত্বপূর্ণ, কারণ বাকিদেরকে এটা হেল্প করবে তারা যাতে এই ওয়েটা ফলো না করে। মানে আমি যদি রং ওয়েও একটা বের করি, সেটাও কিন্তু একটা কন্ট্রিবিউশন সায়েন্টিফিক ওয়ার্ল্ডে, যে মানুষজন জানলো যে এটা রং ওয়েতে যাওয়া যাবে না, আমাদেরকে অন্য একটা ওয়েতে যেতে হবে। তো এদিকে আমি যেহেতু সময় দিয়েছি একটা জিনিসে, তো রং ওয়ে বলে কোনো কিছু নাই, বা হয়ে যে এটা হবে না এরকম কিছু নেই। রিসার্চ করেছি, যা রিসার্চ করেছি সেটাই আমরা একটা রিসার্চ পেপারে তুলে ধরবো, এবং এটাই হলো এই কম্পিটিশনের মেন উদ্দেশ্য আমার মতে। সেটা হলো যে কিভাবে আমরা একটা প্রবলেমকে অ্যাপ্রোচ করি, কোন ওয়েতে যাই, ঠিক আছে, এবং ওই ওয়েটা আমরা কিভাবে প্রেজেন্ট করি, ঠিক আছে। ওভারঅল পিকচারটা কিন্তু এরকমই। এখন সেই জন্যই আর ওই যেটা আছে সেটাই করব, আর কন্টিনিউয়াস কমিউনিকেশন রাখবো টিমমেটদের সাথে। যেহেতু এখন অন্যান্য সময় তো সাধারণত যেটা হয় আমাদের ইউনিভার্সিটিতে একটা ফেসিলিটি দেওয়া হয় যে সবাই যাতে একসাথে করতে পারে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট কানেকশনের মাধ্যমে, চেষ্টা করা হয় অন্তত। কিন্তু এবার কিন্তু ব্যাপারটা এরকম না। এবার দেখা যাচ্ছে যে টিমমেটদেরকে করোনা ভাইরাসের কারণে অবশ্যই টিমমেটদেরকে আলাদা আলাদাভাবে থাকতে হবে আর কি, আলাদাভাবে থাকতে হবে। তার মানে হলো টিমমেটরাও নিজেদের মধ্যে কমিউনিকেশন করবে ভার্চুয়ালি। তো কমিউনিকেশনে অনেকগুলো ওয়ে আছে, অনেকগুলো মেথড আছে, যেমন গুগল মিট হতে পারে, হ্যাং আউট হতে পারে, হোয়াটসঅ্যাপ হতে পারে, ফেসবুক মেসেঞ্জার হতে পারে, বা চ্যাট কোনো হতে পারে। যে মিডিয়ামে হোক না কেন, কন্টিনিউয়াসলি কমিউনিকেশন রাখাটা খুব ইম্পর্টেন্ট। কন্টিনিউয়াসলি কমিউনিকেশন মানে কিন্তু এই না যে আমি কল দিয়ে রেখে দিলাম, যা করি সব শুনবো, ব্যাপারটা এরকম না। কন্টিনিউয়াস কমিউনিকেশন মানে হলো একটা নির্দিষ্ট ইন্টারভাল পর পর কমিউনিকেট করব, আমাদের প্রোগ্রেস জানাবো, তারপর ডিসকাস করবো যে এরপর আমরা কোন দিকে যাব। রিসার্চে সাধারণত ডিরেকশন আগে থেকে সেট করা যায় না, কিছুক্ষণ পর পর ডিরেকশন চেঞ্জ হয়। কিছুক্ষণ পর পর আমাদের যে ফাইন্ডিংসগুলো আছে, রিসার্চ মানে তো অ্যাকচুয়ালি ফাইন্ডিংস বের করা, তো এই রিসার্চের ফাইন্ডিংসগুলো আছে, তার উপর ভিত্তি করে আমাদের রিসার্চের ডিরেকশন চেঞ্জ হতে পারে, আমরা কোন দিকে যাব। ঠিক আছে, যেমন এই যে ক্লাব বল ইন্টারাকশনের কথা যে বললাম, যে আমরা যে ক্লাব বল ইন্টারাকশন নিয়ে লিখবো পেপারটা, সেই ডিসিশনটা নিয়ে আমরা পরের দিন আমরা জাস্ট ঘাটাঘাটি করতেছিলাম, বিভিন্ন জিনিস কালেক্ট করতেছিলাম, বিভিন্ন জিনিস সলভ করার চেষ্টা করতেছিলাম। তারপর আমরা দেখলাম যে আমরা হলো ক্লাব বল ইন্টারাকশনটা প্রেজেন্ট করার খুব কাছাকাছি, এবং এটা যদি প্রেজেন্ট করি এইভাবে আগালে আমাদের জন্য সহজ হবে, তখন আমরা সেটা শুরু করি। ওকে, তারপর এই ছিল মোটামুটি এই নিয়ে কথাবার্তা। কিছু অ্যাডভাইস আছে, সাজেশন আছে, সেই সাজেশনগুলো বলতেছি। সেটা হলো অবশ্যই জার্নাল মেনটেন করতে হবে। জার্নাল মেনটেন মানে কি, মানে হলো আমরা কি কি করলাম সেটা একটা মেনটেন করা। যেমন প্রবলেম নিয়ে কিভাবে আগালাম, যে কোনো জিনিস হতে পারে, যে এটা করলাম, এবং ট্র্যাক রাখা যে কোন কোন ওয়েবসাইটে গেছি, যে ওয়েবসাইট থেকেই কোনো ইনফরমেশন নিব না কেন, সেই ওয়েবসাইট মানে ব্লগ হতে পারে বা অন্য পেপার হতে পারে, সেগুলো ইনফরমেশন রাখবো যে এইখান থেকে আমরা এটা নিচ্ছি, এখান থেকে আমরা এই ধারণাটা পেয়েছি। এই ছোট করে লিখবো একটা খাতায়, সেটা হলো যেটা না আমাদেরকে পেপার লিখতে সাহায্য করবে। অনেক ক্ষেত্রে আমরা দেখি যে পেপার লেখার সময় ইন্ট্রোডাকশনে কি লিখবো সেটা খুঁজে পাই না। আমরা হয়তো বা প্রবলেম সম্পর্কে ধারণা পেয়ে গেছি, কিন্তু প্রবলেমটা আবার আমাদের নিজের মতো করে প্রকাশ করার জন্য পাচ্ছি না, এবং সেক্ষেত্রে হয়তো বা করে দিলাম, কিন্তু সেক্ষেত্রে রেফারেন্স দিতে পারছি না, কারণ কোন জায়গা থেকে নিয়েছি সেটা তো হারাই ফেলছি, সেভ করে নেই বা রাখি নাই। তো এই জিনিসগুলো না করে আমরা যদি ট্র্যাক রাখি যে আমরা কোন জায়গা থেকে কোন ইনফরমেশনগুলো নিলাম, সেগুলো আমাদেরকে অনেক হেল্প করবে রেফারেন্সিং এর জন্য বিশেষ করে, এবং বিভিন্ন জিনিসগুলোকে আরো ভালোভাবে প্রকাশ করার জন্য। ইন্ট্রোডাকশনে যদি আমরা প্রবলেমটা একটু ব্রিফলি ইন্ট্রোডিউস করতে পারি, সেটা আমাদের জন্য ভালো হয়। ওকে, এবং আমাদেরকে অবশ্যই টাইম মেনটেন করতে হবে, কি মানে টাইম ট্র্যাক রাখতে হবে। যেমন কত সময় কি করব, সেটা যদি আগের দিনই আমরা একটু চিন্তা ভাবনা করে স্কেচ করে ফেলি সেটা ভালো। যদিও অবশ্যই সবসময় এই টাইম টেবিল মেনে কাজ করা সম্ভব হয় না, ইমপ্রোভাইজ করতে হয়। ইমপ্রোভাইজ করবো, ওই যে ইমপ্রোভাইজ করার জন্যই তো মাঝে মাঝে মিটিংগুলো করতে হবে। মাঝে মাঝে মিটিং মানে কমিউনিকেশন করে ডিসিশন নিতে হবে যে কোন দিকে যাব। তো সেই দিক থেকে সবকিছু একেবারে প্ল্যান অনুযায়ী হবে তা না, কিন্তু একটা ইনিশিয়াল প্ল্যান যদি করি, যে যেমন বলেছিলাম যে 1 ঘন্টা আমরা শুধুমাত্র দুটো প্রবলেম দেখবো, আধা ঘন্টা এটা, আধা ঘন্টা এটা, তারপর 1 ঘন্টা পরে আমরা বসে ডিসিশন নেব যে কোনটা করব সব আলোচনা ভিত্তিতে। তারপর আমরা কি করব, আমরা হলো এই ইন্ট্রোডাকশনের জন্য বা মানে প্রবলেমটা আরো ভালোভাবে বোঝার জন্য এবং রিসার্চ পেপার কালেক্ট করার জন্য আমরা হয়তো 2 ঘন্টা বা 3 ঘন্টা নিলাম।
তারপরে আমরা আবার মিটিং করব, মিটিং করে শেয়ার করব যে কে কোনটা পাইছি এবং কোন জায়গাটা ইন্টারেস্টিং লাগছে। তারপরে হলো যে আমরা আরো কিছুক্ষণ সময় নিব অন্য একটা অ্যাপ্রোচে, যেমন ওই ডিসিশন থেকে আমরা আসতে পারি যে তাহলে আমরা এই দিকে আগাই, যেহেতু প্রবলেমটা ফুললি থাকে না, ফোকাস থাকে না, মানে অনেকগুলো শাখা প্রশাখা বের করা যায়, তাহলে আমরা ওই ডিসকাশনের মাধ্যমে একটা শাখা প্রশাখা বের করার পর আমরা ডিসিশন নেব যে কোন শাখায় যাব। তারপর আস্তে আস্তে হলো ইম্পর্টেন্ট পার্ট, ওয়ার্ক ডিস্ট্রিবিউশন। ওয়ার্ক ডিস্ট্রিবিউশন মানে যখন আমরা শাখা বের করবো তখন এই শাখাগুলোর আবার প্রশাখা বের হবে, এবং আমরা যদি নিজেদের মধ্যে ভাগ করে নিই যে কোন প্রশাখার নিয়ে কে কাজ করবে তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে। এখন ওয়ার্ক ডিস্ট্রিবিউশনটা অনেক লেভেলের হতে পারে, যেমন হলো এমন হতে পারে যে সে হলো এই কাজগুলো করবে, পেপার টেপার বের করবে, একজন হলো যে থিওরিটিক্যাল অ্যানালাইসিস করবে, আরেকজন হলো গ্রাফ প্লট করবে, আরেকজন হলো বা হ্যাঁ আরেকটা কাজ হলো ওই পেপার লেখার কাজ করবে। তো এইরকম ভাবে হতে পারে। সেই রকম ভাবে হলে দেখা যাবে যে পেপার লেখার কাজ তো শুরু হবে একটু পরে, তার মানে যে শুধু পেপার লিখবে তার আগে কোনো কাজ নাই, সে বসে থাকবে, তার কাজ ইটা হবে মানে এফিশিয়েন্ট হবে না আর কি, সে যদি বসে থাকে। তার মানে তার যদি মাল্টিপল কাজ থাকে, যেমন আগে এটা করবে তারপরে এটা করবে, এরকম টাইপের কাজ হতে পারে। আবার এই ধরনের ডিস্ট্রিবিউশন হতে পারে যখন যেটা করবে তখন মানে পেপার রাইটিং এর কাজটাও প্যারালালি করবে কয়েকজন, ওভারল্যাপে তো প্যারালালি করা যায় কয়েকটা জিনিস একবারে। গ্রাফ প্লটিং এরটাও প্যারালালি হতে পারে, যেমন 3টা গ্রাফ যদি প্লট করে 3 জন করলো, বা এমন হতে পারে যে ডিসকাশন তো ডিসকাস করে আসবে, বা অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো যদি এইভাবে ডিসকাস করতে পারি। যে এমন হতে পারে যে আমার মনে হচ্ছে যে 3টা পটেনশিয়াল পাথ আছে, তো আমরা 3টা পটেনশিয়াল পাথ নিয়ে 3 জনে আগালাম, তারপর দেখলাম যে কোনটা সবচেয়ে বেশি এফিশিয়েন্ট হয় ই করার জন্য, তখন আমরা কিছুক্ষণ পর ডিসকাস করে আবার নতুন করে আমাদের ডিরেকশন ঠিক করলাম যে কোন দিকে যাওয়া যায় বা এই 3টার মধ্যে কোনটা সবচেয়ে ভালো হয়। ঠিক আছে, এইভাবে আমরা ওয়ার্ক ডিস্ট্রিবিউশনটা করতে পারি। এবং সার্জিরা বললো অবশ্যই যে জিনিসটা করতে হবে সেটা হলো সলিউশন পেপারটা আমি বলবো অ্যাটলিস্ট 20 আওয়ার আগে সাবমিট করতে হবে, মানে সাবমিশনের জন্য সাবমিশন ডেডলাইনের 20 আওয়ার্স আগে থেকে লেখা শুরু করতে হবে, যে আমরা শুরু করবো যাই হোক না কেন, যা আছে তাই না কেন। এখন শুরুতে ইন্ট্রোডাকশন থেকে করতে হবে এমন কোনো কথা নেই, ঠিক আছে। ডিসকাশন স্যার অলরেডি এটা বলেছেন যে ডিসকাশন থেকে শুরু করতে পারি, অ্যানালাইসিস থেকে শুরু করতে পারি, রেজাল্ট থেকে শুরু করতে পারি, থিওরি থেকে শুরু করতে পারি, ঠিক আছে, যেভাবে থেকেই হোক, কিন্তু শুরু করাটা ইম্পর্টেন্ট। যেমন আমাদের প্রবলেমে একটা করি, আমরা হলো প্রবলেম শুরু করব ভাবছিলাম, মানে আমরাও প্ল্যান ছিল শুরু করব দ্বিতীয় দিন। এখন আমাদের শুরু হয়েছে সকাল 7টা থেকে, পরের দিন সকাল 7টা হয়েছে, কিন্তু আমরা ভাবেছিলাম দুপুর থেকে শুরু করব, মানে আগে থেকে প্ল্যান ছিল আমরা দুপুর থেকে শুরু করব, কিন্তু দুপুর থেকে শুরু করতে পারিনি, বিভিন্ন ধরনের প্রবলেম হয়ে গেছে যে শুরু করব করে করা হয়নি। শুরু করতে পেরেছি আমরা সন্ধ্যার সময়। এখন সন্ধ্যার সময় শুরু করার পর আমরা পড়ে গেছি বিপদে, মানে আমরা লিখে শেষ করতে পারতেছি না। আমরা 3 জনেই মানে রাতে একটু ঘুমাইনি, কোনো ধরনের রেস্ট না নিয়ে আমরা 5 মিনিট আগে সাবমিট করেছি, ঠিক আছে, সেকেন্ড দিন। ঠিক আছে, সেকেন্ড দিন আমরা হলো ওইভাবে মানে রেস্ট মানে কোনো ধরনের বিরতি নেওয়ার কোনো সুযোগ পাইনি। লাস্ট নর্মালি মনে হয় জাস্ট আধা ঘন্টা আগে বিরতি নিয়েছিলাম রাতে খাওয়ার জন্য। নর্মালি অন্যান্য সময় দেখা যায় যে আমরা হয়তো বা আধা ঘন্টা বা 1 ঘন্টা পর হলো চা বিরতি নিতাম, আগের দিন রাতে করেছিলাম আর কি, চা বিরতি নিয়েছি বা এরকম করেছি, কিন্তু ইয়েতে সেকেন্ড ডেতে এইরকম চা খাওয়ার পর্যন্ত সময়টা আমরা পাইনি। তো আমরা তখন ভেবেছিলাম যদি অ্যাকচুয়ালি দুপুর থেকে শুরু করতে পারতাম তাহলে আমরা আরেকটু ভালোভাবে করতে পারতাম, কয়েকটা জিনিস হয়তো বা আরেকটু ভালোভাবে উপস্থাপন করতে পারতাম, যেগুলো শেষ তাড়াহুড়া করে করা হয়েছে। যেমন একটা হয়তো আমরা ওই একটা ইমেজ হয়তো বা কপি করে দিয়েছিলাম আর কি আরেক জায়গা থেকে, এই যে এই ইমেজটা কপি করে দিয়েছিলাম কোনো একটা জায়গা থেকে, তো এটা করা উচিত হয়নি, কিন্তু আমরা ওইভাবে আঁকানোর মতো সময় ছিল না, সেজন্য যদি আরেকটু সময় থাকতো তাহলে করতাম। তারপরে অনেক কিছুই এই ডিসকাশন গুলা অনেক ছোট ছোট হয়ে গেছে, ডিসকাশন গুলো একটু বড় করতে পারতাম। যেমন এই যে একেবারে সেকেন্ড ডিসকাশন যেটা মানে থার্ড ডিসকাশন যেটা, সেটা মাত্র 1 লাইনে শেষ করেছি। তো 1 লাইনে তো শেষ করা না, একটু ব্রড করে লিখলে ভালো হতো আর কি, কিন্তু ওই যে সময় ছিল না, লিখতে পারিনি, জাস্ট কোনো রকম ভাবে উল্লেখ করে দিয়েছি, ঠিক আছে। এবং আমাদের রেফারেন্স গুলো নিয়েও সমস্যা হয়েছে, কারণ আমাদেরও এই প্রবলেম করেছিলাম যে রেফারেন্সের ট্র্যাক রাখিনি, কোন জায়গা থেকে কোনটা করেছিলাম পাইনি, পরে আবার নতুন করে সার্চ করে, মানে প্রথম 1 ঘন্টা বা 2 ঘন্টায় যা করেছি শেষের 1-2 ঘন্টায়ও তাই করতে হয়েছে রেফারেন্সের জন্য, একই কাজ 2 বার করতে হয়েছে। তো সেই জন্য যদি আমরা জার্নালটা রাখতাম, অ্যাকচুয়ালি কপি করে রেখে দিতাম, বা যে পেপার পড়ছি সেই পেপারটা যদি ডাউনলোড করে রেখে দিতাম তাহলে আমাদের জন্য সহজ হতো আর কি। সবচেয়ে ভালো হতো যে মার্ক করে রাখলে,
যে এই পার্টটুকু এই জায়গা থেকে নিয়েছি, সাইড করতে সুবিধা হলো। ওকে, আরেকটা হলো যে আরেকটা সাজেশন আছে, সেটা হলো যে ঘুম, স্লিপ। ঘুমের ব্যাপারে খুব হতে হবে, ঠিক আছে? ঘুমের ব্যাপারে যেমন আমি যদি টানা অনেক সময় না ঘুমাই, তাহলে মাথা ঠিক মতো কাজ করবে না, স্বাভাবিক ব্যাপার। তো মাথা ঠিক মতো কাজ করার জন্য ঘুমটা ঘুমাইতে হবে। যেমন আমি কি করলাম, প্রথম দিন তো অনেক জোশে থাকলাম যে আমি হলো রাতে ঘুমালাম না প্রথম দিন। এখন দ্বিতীয় দিন রাত তো জাগতেই হবে, কারণ পেপার লেখা শেষ করা যায় না অ্যাকচুয়ালি। এটা প্র্যাকটিক্যাল না যে দ্বিতীয় দিন রাতে আমি শেষ করে ফেলবো, ঠিক আছে? সাধারণভাবে পেপার শেষ হয় না। তো আমাদেরকে প্রিপারেশন নিতে হবে যে দ্বিতীয় দিন রাত জাগবো। তো দ্বিতীয় দিন রাত যদি জাগে, তাহলে প্রথম দিন রাতে ঘুমাতে হবে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। আবার যখন দেখবো যে অ্যাকচুয়ালি মাথা কাজ করতেছে না, তখন আমরা একটু হয়তোবা বাইরে দিয়ে একটু ঘুরে আসবো, একটু দৌড়াদৌড়ি করে আসবো, কিছু এক্সারসাইজ করবো। এক্সারসাইজ করলে করতে ভালো হয়, মানে ফ্রেশ হয় লাগে কিছুটা। তারপর হলো কি রান্না করা যায় ভালোভাবে। এবং যদি মনে হয় যে একটু ঘুমানো ভালো, তাহলে একটু ঘুমাই নেবো। যখনই সুযোগ পাবো ঘুমাই নেবো। যদি দেখি যে আমার টিমমেটরা কাজ করতেছে বা আমার আপাতত কোনো কাজ নাই, তাহলে ওই সময়টা আমরা ইউটিলাইজ করবো, ঠিক আছে? যদি রেস্ট নিয়ে নিব, যাতে করে পরবর্তীতে আমরা অ্যাক্টিভ থাকতে পারি। তো এই ছিল মোটামুটি আমারই। তো এতক্ষণ ধরে আমার এই বকবক শোনার জন্য ধন্যবাদ সবাইকে। আর যদি কোনো কোশ্চেন থাকে, কোশ্চেন করতে পারো আপাতত। আর অন্যান্য মেথডগুলো আছে যে কিভাবে রিসার্চ পেপারগুলো খুঁজতে হবে, আর তারপর যেমন স্কলার, সাইহাব, এগুলো নিয়ে কথা বলবে আকাশ, কথা বলবে এখনই। তো কোশ্চেনগুলো যদি থাকে তাহলে বলতে পারো। জি ভাই, ধন্যবাদ আপনাকে। কিন্তু হচ্ছে আকাশ ভাই আমাদের, যে আমি যখন ফার্স্ট ইয়ারে পড়তাম তখন একটা ওয়েবসাইটের কথা বলছিল যেখানে বিভিন্ন রিসার্চ পেপার পাওয়া যায়, যেগুলা কিনে পড়তে হয় বাট ওখান থেকে ফ্রি পাওয়া যায়। ওটা যদি হ্যাঁ, একটু বলতেন। না ওটা নিয়ে আকাশ বলবে। ও আকাশ, আচ্ছা আচ্ছা, ঠিক হ্যাঁ আছে। এখনই বলবে। এমনি আমি যা বললাম এর ভিতরে কোনো আছে কিনা, কোশ্চেন আছে কিনা? শিশির ভাই আমি টেক্সট বক্সে দেখছি, দেখেন। আচ্ছা ওকে, টেক্সট বক্স আকাশ যদি একটু বলতে আর কি, আমি তো স্ক্রিনশট দিয়েছি তো পড়া যায় না। আচ্ছা, এখানে সুমিতার কোশ্চেন হলো গিয়ে কেউ একা একা করতে চাইলে তার জন্য কোনো সাজেশন আছে কিনা? মানে এক্ষেত্রে তিনজনের সুবিধাটা হলো গিয়ে মানুষ যেহেতু বেশি ওয়ার্ক ডিস্ট্রিবিউশন থাকে, কিন্তু একজন যেহেতু, তো প্রেসার তো অনেক বেশি। তো হ্যাঁ এক্ষেত্রে অবশ্যই। কোনো স্পেশাল সাজেশন দিবেন কিনা? হ্যাঁ, একজন যেহেতু সেহেতু প্রেশার তো বেশি। সাজেশন কি দিব? পুরোপুরি এই কম্পিটিশনটা ডিজাইনই করা হয়েছে তিনজনের জন্য। দুইজনও করে, একজনও করে না তা না। একজন করে যে গোল্ড মেডেল পায় নাই তা না, পেয়েছে, কিন্তু একজনের জন্য কিন্তু ডিফিকাল্ট। তো যা যা বললাম, আলাদা কোনো ওইভাবে সাজেশন নাই, সব সাজেশনই সেম। বেস্ট অফ লাক বলা ছাড়া আর কিছু করার নেই আপাতত। তিনজনের কাজ একার করতে হবে, ঠিক আছে? একটু সুবিধা আছে, সুবিধা হলো যে মারামারি করার জন্য যে সময়টা ব্যয় হবে সেটা হবে না কি। সাধারণত এই সময় ডিসকাশনে অনেক মারামারি হয়, এই একজনের কথা একজন শুনতে চায় না। কেউ বলে এই পথে যাবো, কেউ বলে এই পথে যাবো, মারামারি করতে হয়। কেউ বলে এইরকম রেজাল্ট বের করবো, কেউ বলে এইরকম রেজাল্ট বের করবো, এরকম মারামারি হয়। হয়তোবা তোর ক্ষেত্রে এই ধরনের মারামারি হবে না একা করলে, ঠিক আছে? এই সময়টা বাঁচবে। আবার ডিসকাশনের মাধ্যমে তো নতুন নতুন জিনিস চলে আসে, এগুলো হয়তো বা ওইভাবে আসবে না, ঠিক আছে? তুই একা তোর দুই চোখ দিয়ে বা তোর এক মাইন্ড দিয়ে যেতটুকু দেখতে পারবি সে ততটুকুই পাবি আর কি, ঠিক আছে? তবে বেস্ট অফ লাক একার জন্য।